নমস্কার, আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম। আজ আমি ক্লাস 11-এর যে র্যাপিড রিডারের দ্য ঘোস্ট ব্রাহ্মণ বলে গল্পটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। এটার লেখক হলেন লালবিহারী দে। আমাদের রূপকথার যে বিভিন্ন গল্প রয়েছে সেটা ঠাকুমার ঝুলি, ঠাকুরদার ঝুলি বা আরো অন্যান্য গল্প, এই গল্পগুলো এই গল্পটা কতকটা সেই রকম ধরনেরই। এই গল্পটা কিন্তু লেখক লালবিহারীদের নিজের যে অরিজিনাল গল্প ঠিক নয়, উনি যে বিভিন্ন লোককথাকে সংগ্রহ করে এই গল্পটা উনি বানিয়েছেন। দ্য ফক টেলস অফ বেঙ্গল, অর্থাৎ বাংলার যে বিভিন্ন লোককথা সেগুলোকে একত্রিত করে তিনি এই গল্পটা বানিয়েছেন। এবার আমি মূল গল্পে চলে আসছি। এই গল্পে মূলত বেশ কতগুলো চরিত্র রয়েছে। সেটা হলো যে প্রকৃত ব্রাহ্মণ আর একটা ভূত ব্রাহ্মণ, ব্রাহ্মণের মা, স্ত্রী, রাজা। গল্পের একটা অন্যতম প্রধান চরিত্র রাখাল রাজা, যে রাখাল রাজার প্রধানমন্ত্রী, রাখাল রাজার কোতোয়াল এবং আরো অন্যান্য বেশ কিছু চরিত্র। এবার গল্পটা আমি শুরু করছি। আগেকার দিনের নিয়ম অনুযায়ী যে যারা কুলীন ব্রাহ্মণ হতো না, মানে যারা অকুলীন ব্রাহ্মণ, তাদেরকে বিয়ে করার সময় মেয়ের বাবা মাকে টাকা পয়সা দিয়ে মেয়েকে বিয়ে করে বাড়িতে আনতে হতো। যে আমাদের গল্পের যে মেন চরিত্র, যে ব্রাহ্মণটা, তিনি ছিলেন অকুলীন। তাই তাকে বিয়ে করার সময় নানা জায়গা থেকে টাকা পয়সা সংগ্রহ করে বা ভিক্ষা করে সে বেশ কিছু টাকা পয়সা জোগাড় করে মেয়ের বাবাকে টাকা পয়সা দিয়ে সে একটা মেয়েকে বিয়ে করে বাড়িতে আনেন। বিয়ে করে বাড়িতে আনার বেশ কিছুদিন পরে সে বুঝতে পারে সে যে বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সাগুলো সংগ্রহ করেছিল তার অধিকাংশই টাকা পয়সা সে খরচ করে ফেলেছে। তাই তাকে বাইরে কাজে যেতে হবে। তাই সে এ বিষয়ে তার মা এবং স্ত্রীর সাথে আলোচনা করে এবং বলে যে আমার কাছে যে বেশ কিছু টাকা পয়সা রয়েছে, সেই টাকা পয়সাগুলো আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি এবং আমি বছরখানেক বাইরে কাজ করে তারপর আমি আসব। এরপর ব্রাহ্মণটা কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং ব্রাহ্মণটা যাবার পরেই একটা ভূত যে ব্রাহ্মণের গতিবিধি লক্ষ্য করছিল, সে ব্রাহ্মণের ছদ্মবেশে তাদের বাড়িতে আসে এবং তাকে আসতে দেখে তার স্ত্রী, মানে ব্রাহ্মণের স্ত্রী জিজ্ঞেস করে যে তুমি তো বললে যে বেশ কিছুদিন পরে বাড়িতে আসবে, তাহলে এত তাড়াতাড়ি বাড়ি এলে? সে বলল না, আজকের দিনটা ভালো নেই, তা আজকের দিনে আমি আর বাইরে কোথায় যাব না। কিন্তু সে তখন থেকেই বাড়িতে থাকতে শুরু করে। এদিকে বছরখানেক কাটার পরে যখন প্রকৃত ব্রাহ্মণটা বাড়িতে ফিরে আসে, সে দেখলো যে তারই মতো একটা লোক তাদের বাড়িতে রয়েছে। সে বেশ কিছু অবাক হয়ে যায়। কিন্তু ভূত ব্রাহ্মণটা প্রকৃত ব্রাহ্মণটাকে দেখে বলে, কে হে তুমি, যে আমার ছদ্মবেশে আমাদের বাড়িতে এসেছো এবং আমার সমস্ত সম্পত্তি এবং আমার মা এবং স্ত্রীর উপরে ভাগ বসানোর জন্য। এবং সে প্রকৃত ব্রাহ্মণটাকে নানা রকম ভাষা অপমান করতে থাকে। তখন ব্রাহ্মণটা সুবিচারের আশায় রাজার কাছে যায় এবং রাজার সমস্ত ঘটনা শুনে ভূত ব্রাহ্মণটাকে তলব করে পাঠায়, মানে রাজসভাতে ডেকে পাঠায়। যখন ভূত ব্রাহ্মণটা রাজসভাতে যায়, তাকে দেখে এবং প্রকৃত ব্রাহ্মণকে দেখে রাজা খুব হতভম্ব হয়ে যায়। সে প্রকৃত কোনো সিদ্ধান্তে আসতে পারে না, কারণ দুজনকে হুবহু একই রকম দেখতে ছিল। রাজা তখন তাদেরকে অন্য একটা দিন আসার কথা বলে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেয়। এবার প্রকৃত ব্রাহ্মণটা এইভাবে বেশ কিছুদিন রাজার কাছে প্রতিনিয়ত সুবিচারের জন্য আসতে থাকে, কিন্তু রাজা সঠিকভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারছিল না এবং প্রতিদিনই তাকে অন্য একটা দিন আসার কথা বলতে থাকে। ব্রাহ্মণটা যখন রাজদরবার থেকে বাইরে বের হতো, তখন সে একটা মাঠের মধ্যে থেকে
কাঁদতে কাঁদতে বাড়ি ফিরতো এবং সে নিজের মনের কথা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতো। এবং সেই জায়গাতে বেশ কিছু রাখাল ছেলে তাদের গরুগুলোকে মাঠে ছেড়ে তারা নিজেদের মধ্যে নানা রকম খেলাধুলা করত। সেই রাখাল ছেলেদের মধ্যে একজন রাজা সাজতো, একজন প্রধানমন্ত্রী সাজতো, একজন কোতোয়াল, তারা নানা রকম ভাবে এগুলো সেজে তারা নিজেরা খেলাধুলা করত। তারা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছিল যে ব্রাহ্মণটা মনের দুঃখে ওই জায়গা, ওই রাজদরবার থেকে বেরিয়ে ওই জায়গা থেকে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরতো। তো একদিন এই রকম যখন অবস্থাতে ব্রাহ্মণটা রাজদরবার থেকে বেরিয়ে সে বাড়ি ফিরছিল, তখন হঠাৎই তাদের যে রাখাল রাজাটা তার কোতোয়ালকে নির্দেশ দেয় যে ওই ব্রাহ্মণটাকে আমার কাছে ডেকে আনো, তার যে কি সমস্যাটা আমি শুনবো। তখন যে তার কোতোয়ালটা ব্রাহ্মণের কাছে যায় এবং ব্রাহ্মণের কাছে গিয়ে বলে যে আমাদের রাজা আপনাকে ডাকছে। ব্রাহ্মণটা খুব অবাক হয়ে যায়, সে বলে আমি তো রাজার কাছ থেকে সবই ফিরলাম। সে বলে চলুন গেলে আপনি সবকিছু বুঝতে পারবেন। যখন ব্রাহ্মণটা রাখাল রাজার কাছে গেল, রাখাল রাজাটা তখন তাকে জিজ্ঞেস বললো যে আমি আপনাকে প্রতিদিনই এই জায়গা থেকে ফিরতে দেখি, আপনার কি সমস্যা রয়েছে আপনি বলুন। তখন ব্রাহ্মণটা রাখাল রাজাকে নিজের সমস্ত ঘটনা খুলে বলে। রাখাল রাজাটা বলে যে আমি আপনার এই সমস্যার সমাধান করে দেবো, কিন্তু তার আগে আপনাকে রাজার কাছ থেকে এই বিষয়ে অনুমতি নিয়ে আসতে হবে। ব্রাহ্মণটা রাজার কাছে অনুমতি চাইতে যায় এবং রাজা নির্দ্বিধায় তাকে সেই অনুমতিটা দিয়ে দেয়। তখন একটা দিন স্থির করে রাখাল রাজা যে অমুক দিনে আপনি সেই ব্রাহ্মণটাকে আপনারই মতো দেখতে যে আর একজন লোক রয়েছে তাকে নিয়ে আসবেন, আমি এটা বিচার করে দেব। রাখাল রাজাটা আগে থেকে কিন্তু সমস্ত জিনিসটা বুঝতে পেরেছিল, তাই সে একটা বোতল জোগাড় করে রাখে যার মুখটা ছিল মানে সরু মতো এবং ভিতরটা চওড়া। যখন ব্রাহ্মণ এবং ভূত ব্রাহ্মণটা নির্দিষ্ট দিনে সেখানে এসে একত্রিত হয়, তখন রাখাল রাজাটা বলে এই বোতলের ভিতরে যে ঢুকতে পারবে সেই প্রকৃত ব্রাহ্মণ এবং সেই ওই বাড়ির মালিক বলে গণ্য হবে। এটা শুনে প্রকৃত ব্রাহ্মণটা খুব রেগে যায়। সে বলে যেমনি তুমি রাখাল তেমনি তোমার বুদ্ধি, এই বোতলের ভিতর কোনো মানুষ ঢুকতে পারে নাকি? প্রকৃত ব্রাহ্মণটা রেগে গেল, রাখাল রাজা কিন্তু সে তার নিজের সিদ্ধান্তে অনড় থাকে। সে বলে না, এটাই আমার বিচারের পদ্ধতি। তখন সে ভূত ব্রাহ্মণটাকে লক্ষ্য করে বলে আপনি যদি বোতলের ভিতর ঢুকতে পারেন আপনি তাহলে প্রকৃত ব্রাহ্মণ বলে পরিগণিত হবেন। এই কথা শুনে ভূতের মনে খুব আনন্দ হয়, তখন সে নিজের দেহটাকে একদম ছোট্ট করে ওই বোতলের ভিতর ঢুকে পড়ে। তখন রাখাল রাজা ওই বোতলের মুখটা এঁটে দেয় এবং সে ব্রাহ্মণের হাতে বোতলটা দিয়ে বলে আপনি এই বোতলটা সমুদ্রেতে ফেলে দিয়ে আসুন। তারপরে রাখাল রাজা বলে যে আপনি এই বাড়ির প্রকৃত মালিক। তারপরে পরবর্তীকালে ওই ব্রাহ্মণটা আরো একটা ছেলে এবং মেয়ে হয় এবং গল্পটা এখানে শেষ হয়। এবং এই গল্প থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আমি পরবর্তীকালে আলোচনা করব। আজকেরই আমি ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ।